জানুয়ারি সোমবার রাত ৮টায় জাহিদ হোসেন আছে এডিটর্স দিকে জানিয়ে দিচ্ছে শিরোনাম। তার অনুমোদন দিয়েছে সরকার, ভারতের সেরামের তৈরি ভ্যাকসিন আনার বাধা দূর। রাজধানীর ইব্রাহিমপুরে খাল উদ্ধারে অভিযান ডিএনসিসির, দখলদার প্রভাবশালী হলেও ছাড় নয় জানালেন মেয়র। প্রতিষ্ঠার ৭৩ বছর পার করে ৭৪-এ ছাত্রলীগ বিভিন্ন আন্দোলন সংগ্রামে অবদান রাখলেও বিতর্ক পিছু ছাড়েনি সংগঠন। চুক্তি অনুযায়ী যথাসময়ে ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি অক্সফোর্ডের করোনা টিকা দেশে আসবে। এ নিয়ে বিভ্রান্ত হবার কোনো সুযোগ নেই। এ বিষয়ে স্বাস্থ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসকে আশ্বস্ত করেছে ভারত সরকার ও সেরাম ইনস্টিটিউট। আপাতত আন্তর্জাতিক স্বীকৃতি না থাকায় টিকা রপ্তানি জটিলতা নিরসনের চেষ্টা চালাচ্ছে ভারত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেলেই বাংলাদেশে টিকা রপ্তানি করবে সেরাম। এদিকে অক্সফোর্ডের করোনা টিকার অনুমোদন দিয়েছে সরকার, ফলে ভারতের সেরামের তৈরি টিকা আনতে আর কোনো বাধা থাকলো না। করোনা ভ্যাকসিন নিয়ে কথা বলতে গুলশান থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিনের মহাসচিব ডক্টর আহমেদুল কবির। স্বাগত আহমেদুল কবির। আমরা আজ সকাল থেকেই করোনার টিকা আসা নিয়ে নানান রকম দোদুল্যমানতায় ছিলাম, বিশেষ করে ভারতের একটি সিদ্ধান্তের কারণে। আমরা দেখেছি যে আজকে সারাদিনই অনেকভাবে জিনিসটি এগিয়েছে এবং সর্বশেষ আমরা যেটি দেখলাম যে সরকারের পক্ষ থেকে এই টিকার অনুমোদন দেয়া হয়েছে। আনার জন্য আর্থিক যে বিষয়গুলি আছে সেইটাও ছাড় করে দেওয়ার ব্যবস্থা হয়ে গেছে। সেদিক থেকে আমরা এখন বলতে পারি যে বাংলাদেশের দিক থেকে সমস্ত কিছুই প্রায় সম্পন্ন করা হয়েছে। পুরো বিষয়টি এখন ভারত বা সেরাম ইনস্টিটিউটের কোর্টে চলে গিয়েছে কিনা। জি, আমাকে শুনতে পাচ্ছেন আপনি? জি। জি, জি। যেটি বলছিলেন আপনি, আমাদের কিছু দিনের শেষে কিছু ভালো খবর এসছে। সিরাম ইনস্টিটিউটের যে জনসংযোগ কর্মকর্তা তিনি বিবিসিকেও জানিয়েছেন এবং ভারত থেকে বিদেশে রপ্তানির ব্যাপারে তাদের সেরকম কোনো নিষেধাজ্ঞা নেই। এটি নিয়ে একটি ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। ঘটনাটি পুরোপুরি সত্যি নয়। আর বাংলাদেশ সরকার যেটা করেছে আপনারা জানেন যে আজকেই প্রায় আমাদের যে ৫০ লাখ করে টিকা আসার কথা সেটির প্রায় ৩০০ কোটি টাকাও আজকে জমা হয়ে যাবার কথা রয়েছে। সুতরাং বাংলাদেশের দিক থেকে যেটুকু চেষ্টা করবার বাংলাদেশ সরকারের সেই চেষ্টার জায়গাটাই সম্পূর্ণরূপে তারা এই টিকাটি যত তাড়াতাড়ি আনা যায় সেই চেষ্টা অব্যাহত রেখেছেন এবং এর সঙ্গে যাদের সঙ্গে চুক্তি করা হয়েছিল বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসও জানিয়েছেন যে তারা টিকা দেওয়ার যতগুলো ফরমালিটিস আছে সবকিছুই পূরণ করেছেন। এখন রপ্তানি করতে যেটুকু সময় লাগবে সেইটুকু সময়ের জন্য আমাদের হয়তো অপেক্ষা করতে হবে। আমরা যতটুকু আজকে জেনেছি যে বাংলাদেশ এই টিকার অনুমোদন দেওয়ার থেকে ৩০ দিনের মধ্যে সেরাম ইনস্টিটিউট বাংলাদেশকে এই টিকা সরবরাহ করবে। ফলে সেই দিক থেকে আসলে একটা ক্ষণগণনা হয়তো শুরু হয়ে যাওয়ার কথা আজকে থেকে, যেহেতু অনুমোদন দিয়েছে। কিন্তু অন্য আরেকটি যে বিষয় যেটি বলা হচ্ছে যে ডব্লিউএইচওর অনুমোদন, সেটিও আমরা দেখেছি যে ফাইজারের টিকা ইতিমধ্যেই ডব্লিউএইচও অনুমোদন দিয়েছে। এখন যেহেতু একটা বিশেষ সময় এবং জনস্বার্থ এখানে সংশ্লিষ্ট, ফলে এই বিষয়গুলি নিশ্চয়ই স্বাভাবিক নিয়মে যেভাবে এগিয়ে যায় তার চাইতে অনেক বেশি গতিশীল হবে। আপনি কি মনে করেন? না, আপনি একদম যথার্থই বলেছেন। কারণ এটি একটি প্যান্ডেমিক সিচুয়েশন এবং এই অতিমারির সময়ে অনেক কিছু কিন্তু ইগনোর করে ইমার্জেন্সি অ্যাপ্রুভাল দেয়া হয়। আর আপনি দেখেছেন যে বাংলাদেশ সরকারও কিন্তু অতি দ্রুততার সঙ্গে এটির অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত দিয়ে দিবে বলে আমরা প্রত্যাশা করছি। আহমদুল কবির, আমরা দেখতে পাচ্ছি যে সবগুলো সূত্রই এখন যেটা বলছে, আমরা হর্ষবর্ধন শ্রিংলার কাছ থেকেও আজকে আমরা উনি যেটি বলেছেন যে বাংলাদেশকে টিকা দেওয়ার ক্ষেত্রে আসলে কোনো বাধা নেই। আপনি যেটি বলছিলেন বিবিসিতে সেরাম ইনস্টিটিউটের জনসংযোগ কর্মকর্তাও জানিয়েছেন। ফলে আমার মনে হয় যে যেই ধোঁয়াশাটা তৈরি হয়েছিল সেটা হয়তো একটা ভুল বোঝাবুঝির কারণেই হয়েছে।
এক্সাক্টলি। আর আরেকটা জিনিস যেটা আমাদের সবাইকেই ধৈর্য ধরে একটা জিনিস স্বীকার করতে হবে। আমাদের যে চেষ্টাটা সেটা ভীষণভাবে অব্যাহত রয়েছে। করে আছেন যে টিকাটি পাবেন সেটি নিশ্চয়ই করে তারা পাবেন। এবং সেই জন্যে যত উদ্যোগ নেয়ার দরকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে আজকে পররাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন যে সঠিক সময়ে বাংলাদেশ টিকা পাবে। আমরা আশা করি যারা আমাদের এই জায়গায় কাজ করছেন তারা নিশ্চয়ই আন্তরিকভাবে কাজ করছেন। আরো দ্রুত কবির, আমরা আজকে অনেকগুলি বিষয়ই ফলো করছিলাম। তার থেকে আমরা যেটি দেখলাম যে এই ক্ষেত্রে আসলেই প্যান্ডেমিক সিচুয়েশন প্রথাগত যেই ধরনের প্রক্রিয়া আছে তার বাইরে গিয়েও এখানে আসলে অনেক কিছুই করা হচ্ছে বলে আমাদের বিশ্বাস, যেন দ্রুত মানুষের কাছে এটা পৌঁছানো যায়। আজকে বেক্সিমকোর পক্ষ থেকে আবেদন করা হয়েছিল এবং আজকেই কিন্তু সরকার এটি অনুমোদন দিয়েছে এবং এই প্রক্রিয়াটিও নিশ্চয়ই যে লিটারেচার এবং অন্যান্য বিষয় সেগুলি নিশ্চয়ই আরও ১-২ দিন আগের থেকেই এটার সম্পর্কে যারা অনুমোদন দেবে তারা আগের থেকেই খোঁজ খবর নিচ্ছিলেন বা তারা তথ্যগুলি পাচ্ছিলেন। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। এটি তো এক্সেপশনাল বিষয়। একই দিনে অ্যাপ্লিকেশন এবং একই সঙ্গে অনুমোদন হয়ে যাওয়া এটা সরকারের এটা বড় ধরনের একটি সদিচ্ছারই বহিঃপ্রকাশ। কারণ আপনারা দেখে থাকবেন যে অনেকগুলো মেডিসিনও যেগুলো আমরা কোভিড ইউএসএফডি ইমার্জেন্সি অ্যাপ্রুভাল দিয়েছে সেটা WHO র অনুমোদনের অপেক্ষা কিন্তু তারা করেনি। কারণ যখন একটি ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয় তখন ইমার্জেন্সি মিট করবার জন্যে অনেক প্রসেসকে বাইপাস করে মানুষের জীবন রক্ষাটাই বড় বিষয় হয়ে দাঁড়ায়। সে কারণে দেখবেন যে আজকে কিন্তু অ্যাপ্লিকেশন করে আজকেই বাংলাদেশ সরকারের অনুমোদন দিয়ে দেয়া আমরা একটা বিরতিতে যাব, কিন্তু ফিরে এসে একটু এই বিষয়গুলি মানুষ আমরা একটা জিনিস দেখি যে অনেক ক্ষেত্রেই বাংলাদেশের প্রক্রিয়াগুলি মানুষকে আশ্বস্ত করতে পারে না, ফলে সবসময়ই একটা অবিশ্বাসের দৃষ্টি নিয়েই আমরা এগিয়ে যাই। কিন্তু আমরা এই ক্ষেত্রে দেখছি অনেকগুলি বিষয়ই আসলে একটু ভিন্নভাবে হয়েছে, অনেক গতিশীলও হয়েছে। আমরা সেই বিষয়গুলি একটু আপনার কাছ থেকে জানতে চাইব যে যেই প্রক্রিয়ায় বাংলাদেশ এই ভ্যাকসিন নিচ্ছে এবং বিশেষ করে অনেকগুলি অপশনের মধ্যে আমরা কেন সেরাম ইনস্টিটিউটের কাছে গেলাম সেটাও আমার মনে হয় যে মানুষের কাছে আরও পরিষ্কার হওয়া দরকার, যে আমাদের জন্য অ্যাভেইলেবল যেই অপশনগুলি ছিল তার মধ্যে সবচেয়ে ভালো, এফোর্ডেবল, আমরা সহজে মানুষের কাছে পৌঁছে দিতে পারি এরকম অপশনই বেছে নিয়েছি কিনা। আমরা একটা বিরতির পর ফিরে এসে এই ব্যাপারে আপনার মতামত জানতে চাই। আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ সোসাইটি অফ মেডিসিনের মহাসচিব ডক্টর আহমেদুল কবির। আহমেদুল কবির, যেটি জানতে চাচ্ছিলাম যে আমাদের যেই অপশনগুলি ছিল তার মধ্যে বেস্ট পসিবল অপশনটাই আমরা নিয়েছি কিনা। একটা জিনিস যেটা বুঝতে হবে যে আমাদের আর্থসামাজিক অবস্থা, আমাদের বাস্তবতা, আমাদের যে স্টোরেজ সিস্টেম হচ্ছে সবচেয়ে ভালো। কারণ অন্যান্য ভ্যাকসিন যেগুলো রয়েছে মেসেঞ্জার আরএনএ ভ্যাকসিন বা যেই ভ্যাকসিনের কথাই বলি আমরা, ফাইজার বলেন অথবা মডার্না বা অন্যান্য ভ্যাকসিন গুলো নিশ্চয়ই করে সেগুলোর জন্য আমাদের চেষ্টা করা উচিত। কিন্তু সেগুলো সংরক্ষণ প্রবলেমের জন্য তার এফিকেসিটা নষ্ট হয়ে যায়, সেই ভ্যাকসিনের কার্যকারিতা যতটুকুই থাকে সেটা কিন্তু আপনার আমাদের প্রায়
যেটাকে বলি আমরা যে প্রায়োরিটির দিক থেকে সেটা অবশ্যই পরের দিকে থাকবে। সেই ক্ষেত্রে অক্সফোর্ডের ভ্যাকসিনটা যেহেতু কম টেম্পারেচারে এখানটায় আমাদের আ যে অবকাঠামো আছে সেটিতে ইপিআই শিডিউলে যে ভ্যাকসিনের যেই সিস্টেম রয়েছে তাতে ট্রান্সপোর্ট করা দেয়া এবং সহজ, যে কারণেই এই ভ্যাকসিনটি আমাদের দেশের জন্যে যথেষ্ট উপযোগী। জি। আহমদুল কবির, আরেকটা বিষয় যেটা আমরা দেখছি যে আসলে বিশেষ করে মডার্না এবং ফাইজার এইগুলি ট্রান্সপোর্টেশনের সমস্যা আছে এবং একই সঙ্গে এগুলি উৎপাদন প্রক্রিয়ার আগেই যখন আসলে আমরা আমরা ওই ওই কম্পিটিটিভ মার্কেটে যেতে পারতাম কিনা, কারণ তারা তো এইটার চেয়ে অনেক বেশি দামে জিনিসগুলি বিক্রি করছেন। অনেক এক্সপেনসিভ। কারণ আমাদের তো অনেক লোকের টিকা দেয়ার বিষয়। তারপরে ধরেন এই ভ্যাকসিন গুলির দামও নিশ্চয়ই আপনি জানেন যে কিন্তু এটির কিছু প্রায়োগিক সুবিধা এবং অন্যান্য সুবিধা কিন্তু রয়েছে। এবং একই সঙ্গে আমরা যেটি দেখছি যে আমাদের যেই সিস্টেমটা আছে যেটা ইপিআই এর সিস্টেম সেটার খুব কাছাকাছি আমার মনে হয় যে স্টোরেজ অ্যান্ড আদার্স, যার কারণে আমাদেরকে নিশ্চয়ই এটার জন্য বাড়তি কোনো কিছু করতে হবে না, আমরা একটা এক্সিস্টিং স্ট্রাকচারকেই হয়তো ব্যবহার করে এটা করতে পারবো। আমরা আমরা দেখছি প্রথম 2 সপ্তাহের মধ্যে কিন্তু যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য তারা যেই টার্গেট করেছিল তার খুব কাছাকাছিও যেতে পারছে না, তারা অনেক পেছনে থাকছে। এটা নিশ্চয়ই ভ্যাকসিন অ্যাডমিনিস্ট্রেশনের জন্য এক ধরনের চ্যালেঞ্জ তারা মোকাবেলা করছে। এটা নিশ্চয়ই আমাদের জন্য এই ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। আপনি একদম ঠিকই বলেছেন। কারণ আপনি তো শুধু নিয়ে আসলে হবে না। তার তো আপনার ব্যাকইয়ার্ড বা প্রস্তুতি তো আপনাকে থাকতে হবে। হঠাৎ করেই তো আপনি রাতারাতি ব্যবহারের ক্ষেত্রে আমরা জানি যে আমরা যখনই পাই না কেন সেটা আসলে ঠিকমতো ভ্যাকসিন প্রয়োগ করতে হবে এবং ডিস্ট্রিবিউশন চ্যানেলটা ঠিক রাখতে হবে। এই দিকে আপনার কি মনে হয় যে আমরা হোমওয়ার্ক যেটা ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক সেইটা ঠিকঠাক মতো করছি? আপনার অভিজ্ঞতা কি? সেটা হয়েছে যে গতকালকেই যে একটি মিটিং হয়েছিল যেটা ডিজি অফিস থেকে এডিজি প্ল্যানিং এবং উনার যারা মা ছিলেন আরো যারা ইপিআই এর সিস্টেম হোমওয়ার্ক গুলি কিন্তু করাই রয়েছে। এখন আমাদের শুধু অপেক্ষা করা যে ভ্যাকসিনটা আমরা কখন পাবো এবং আমার মনে হয় যে এই ব্যাপারে যেই জায়গাটাই প্রবলেম হোক সেগুলি নিশ্চয়ই আমরা আশা করি যে ওভারকাম হয়ে যাবে এবং আমাদের জনগণের যে অবশ্যই, তবে ভ্যাকসিনের প্রত্যাশা প্রস্তুতির সঙ্গে সঙ্গে এমনকি আমেরিকাতেও যেটা তাদের ডক্টর ফাউচিও বারবার জোর দিচ্ছেন যে এই ভ্যাকসিন আসার সঙ্গে সঙ্গেই যে পরিস্থিতির আমূল পরিবর্তন হবে তা না, আমাদের জন্য এখন যেই সতর্কতা যেই সেইটাকে অন্তত আরও একটা লম্বা সময় ধরে মেনটেন করতে হবে, সেইটার জন্যও কিন্তু মানুষকে প্রস্তুত থাকতে হবে যে ভ্যাকসিন আসলে পরেও আমাদের আসলে এই সময়টা হয়তো আরও 1-2 বছর পর্যন্ত হতে পারে, যেটা আমাদের এখনকার স্বাস্থ্য সতর্কতা যেটা আছে সেটা মেনে চলতে হবে। আপনি একদমই ঠিক কথাটি বলেছেন। কারণ দেখেন কিছু মিস ইনফরমেশন হয়। এই একটা নিউজে দেখবেন যে ভ্যাকসিন দিয়েই অনেক লোকজন বেরিয়ে গেছে। তারপর ভ্যাকসিন দেয়ার
আমরা আগেই বলেছিলাম যে আমাদের দেশের মানুষের জন্য মাস্ক হচ্ছে ভ্যাকসিনের মতো। এই যে সার্বজনীন মাস্ক ব্যবহার করার ফলে এবং এটি আপনারাও মিডিয়ার মাধ্যমে অনেক বেশি প্রচার করার ফলেই কিন্তু এটা অনেকটা কিন্তু কন্টেইন করে রাখা সম্ভব হয়েছে। আপনি ভারত দেখেন, বিশ্বের ২য় আক্রান্ত দেশ কিন্তু এই যে কোভিড ইনফেকশনে। ইউএস এর অবস্থা দেখেন, ইতালি বলেন, ব্রাজিল বলেন, শত, শত, হাজার, হাজার, লক্ষ, লক্ষ মানুষ এফেক্টেড হচ্ছে এবং মৃত্যুর রেটও দেখেন অনেক বেশি। তা আমাদের জনসাধারণ স্বাস্থ্যবিধিগুলো মেনে চলছে। আমি আমি আমার মনে হয় যে এই যে ভ্যাকসিন যে আ প্র ব্যবহারের জায়গাটাতেও অনেক বৃদ্ধি পেয়েছে। এই জিনিসটাকে কিন্তু ধরে রাখতে হবে। এইটাকে কোনোভাবেই সহজভাবে নেয়ার উপায় নেই। আমরা ভ্যাকসিন যেদিনই পাই, যদি কোনো টেকনিক্যাল কারণে ভ্যাকসিন পাওয়া ডিলে হয়, আমরা আমাদের যেই সতর্কতার জায়গাটা, যেই জায়গাটায় আমাদের থাকা উচিত যে স্বাস্থ্যবিধি মেনে চলা, সেইটাকে কিন্তু প্রচন্ড রকম প্রেশারের মধ্যেই রাখতে হবে। যেভাবে আছে আব্দুল কবির, তারও। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর স্পিকে নিচ্ছে আরো একটা বিরতি। এবার খাল উদ্ধারে নেমে পড়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। রাজধানীর মিরপুরের ইব্রাহিমপুর খালপাড়ের ৪-৫টি দোকান ও একটি ৩ তলা ভবন উচ্ছেদ করা হয়েছে। সরিয়ে দেওয়ার আগে দখলদারদের সময়ও দেয়া হয়েছে। মেয়র জানিয়েছেন, দখলদার রাজনীতিক বা প্রভাবশালী হলেও ছাড় দেয়া হবে না। ঢাকা উত্তরের ইব্রাহিমপুর খাল সিএস রেকর্ড অনুযায়ী খালের প্রশস্ত ৬০ ফুট, দখলে এটা এখন ১০ থেকে ১৫ ফুট। খাল দখল করে গড়ে তোলা হয়েছে এই ৩ তলা ভবন। দায়িত্ব পেয়েই ভবনটি গুড়িয়ে দেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ২ কিলোমিটার দৈর্ঘ্যের ইব্রাহিমপুর খালের দুই পারে গড়ে তোলা হয়েছে বহু অবৈধ স্থাপনা। এর মধ্যে রয়েছে বসতবাড়ি, দোকানপাট ও বহুতল ভবন। উচ্ছেদে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলছেন, তথ্য গোপন করে তাদের জায়গা ভাড়া দিয়েছিল দখলদার। আমার বাবা ৩০ বছর যাবত এখানে ব্যবসা করে আসতেছে, তো আমরা ব্যবসা করতেছি, কখনো এরকম উচ্ছেদ অভিযান হয় নাই। অ্যাডভান্স ছাড়া দোকানে নেই, অ্যাডভান্স নিয়ে নিছি এবং বৈধ দোকান নিচ্ছি। ওনারা তো বলে না যে পিছনে খালের জায়গা আছে বা কিছু একটা, আমাদেরকে জানায় নাই। ঘটনাস্থলে ছিলেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। তিনি জানান, খালপাড়ের সব বহুতল ভবন ভেঙে দেওয়া হবে। পর্যায়ক্রমে অন্যান্য খালও দখলমুক্ত করা হবে। সামনের বর্ষা মৌসুমে ঢাকাবাসী জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে বলে আশা করেন মেয়র। ম্যাপের ভিতরে যত ক্ষমতাবান থাকুক না কেন, যত রাজনৈতিক প্রভাবশাল থাকুক না কেন, কোনো ধরনের কাউকে কোনো ধরনের দয়া দাক্ষিণ্য দেখানো হবে না। এই উচ্ছেদ অভিযান আমরা চালু করেছি এবং এটা অব্যাহত থাকবে। এদিকে এক সংবাদ সম্মেলনে খাল দখলমুক্ত করে মাস্টার প্ল্যান অনুযায়ী কাজ করার পরামর্শ দিয়েছেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক। যেহেতু ওনারা নির্বাচিত, যেহেতু ওনাদের সাথে জনগণ আছেন, কাজেই ওনারা শুধুমাত্র টেকনোলজি না, সেই সাথে মানুষ দ্বারা মানবিক দিকগুলো দেখে আমাদের ড্রেনেজ ব্যবস্থাটাকে পরিবর্তন করতে সক্ষম হবে। এর আগে ৩১ ডিসেম্বর খালের দায়িত্ব বুঝে নেয় ঢাকার ২ সিটি কর্পোরেশন। উত্তরের অংশে রয়েছে ১৫ খাল আর দক্ষিণে ১১টি। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এডিটর স্পিকে নিচ্ছে একটা বিরতি। বিরতির আগে জানিয়েছিলাম, উত্তর সিটি কর্পোরেশন অবৈধ যে খাল আছে সেগুলি দখলমুক্ত করছে। এ নিয়ে কথা বলতে ঢাকা ক্যান্টনমেন্ট এলাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডোর এম সাইদুর রহমান। স্বাগত সাইদুর রহমান। আমরা একটু জানতে চাই যে এই অভিযানটা পরিকল্পিতভাবে করা হচ্ছে কিনা, নাকি মানে এই অভিযানের মাধ্যমে আপনারা কি অর্জন করতে চান, খালগুলির ফ্লো পুরোপুরি ফিরে আনা সম্ভব হবে কিনা? ধন্যবাদ। আমি ইন্ডিপেন্ডেন্ট টিভিকে ধন্যবাদ জানাচ্ছি। অ্যাকচুয়ালি আপনারা জানেন হয়তো এই খালগুলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে সর্বমোট প্রায় আমাদের ২৯টার মতো খাল রয়েছে। মেনলি ৩টা খালি, মোটামুটি ৪টে এক্সিট আছে এখানে। আপনি যদি একটা দেখেন, আব্দুল্লাহপুর উত্তরা থেকে একটা খাল এসে এটা বেগুনবাড়িয়া যে ইয়াটা আছে, পাম্প হাউস আছে, ওখানে আছে, প্লাস এখান থেকে বাউনিয়া খালটাও, প্লাস এটা হচ্ছে রূপপুর খাল। এই সবগুলো খালি কিন্তু আপনার বেগুনবাড়িয়া একটা জায়গা আছে, ওখান থেকে পাম্পের মধ্যে আউট হচ্ছে। আর একটা যদি আমাদের কল্যাণপুর ৬টা খাল আছে, প্লাস ওখানে রামচন্দ্রপুর খাল আছে, ওখান থেকে একটা পাম্প হাউস আছে, প্লাস হাতির ঝিল
বনানীর যত পানি আছে এই পানিগুলো হাতিঝিল দিয়ে বের হচ্ছে। তো আমরা এগুলো ইতিমধ্যেই সার্ভে করেছি, প্লাস এই সম্বন্ধে সম্যক জ্ঞান অর্জন করেছি। তা আমরা যেটা চাচ্ছি আপাতত সামনে বর্ষা মৌসুমকে কেন্দ্র করে আমরা আজকে কিছু অবৈধ স্থাপনা অলরেডি আমরা ভাঙার কাজ শুরু করেছি। ইব্রাহিমপুর খাল থেকে আমরা শুরু করেছি, এটা ঢাকা মিরপুরের 16 নম্বর ওয়ার্ডে। প্লাস সাইড বাই সাইড আমরা 3টা জায়গাতে কিন্তু আমরা খাল সংস্কার প্লাস খাল থেকে যে ময়লা অন্যান্য আবর্জনা এগুলো উত্তোলনের কাজ শুরু করেছি। আজকে ইব্রাহিমপুর খাল, তারপরে 22 টেকি খাল আছে, এটা 4 নম্বর ওয়ার্ডে, আর 30 নম্বর ওয়ার্ডে রামচন্দ্রপুর খাল, এটা মোহাম্মদপুরে আছে। এই 3টা জায়গায় শুরু করেছি। তা আমরা বর্ষা মৌসুমকে কেন্দ্র করেই আমরা চাচ্ছি যে শর্ট টার্মে আগামী 100 দিনের ভিতরে এই খালগুলোকে অ্যাটলিস্ট পানির প্রবাহকে চলমান করার জন্য যেসব আবর্জনা অন্যান্য ময়লা আছে এগুলোকে উত্তোলন করে খালকে সচল করার জন্য। ইন দ্য মিন টাইম আমাদের আজকে আমরা মিটিং করেছি, গতকালও মিটিং হয়েছে, এটাকে মিড টার্ম লং টার্ম প্ল্যান করার জন্য। এই জায়গাটাই জানতে চাচ্ছি, আমরা দেখেছি 31 তারিখে ওয়াসার কাছ থেকে খালগুলো হস্তান্তর করা হয়েছে, ফলে এখন আপনারা আগের থেকেই এটার পরিকল্পনা নিচ্ছিলেন নাকি এখন নতুন করে পরিকল্পনা করবেন? কারণ এটার একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকা দরকার। আমরা অনেক সময়ই দেখি যে দখলমুক্ত করার পরে দখলদাররা আবার সেগুলো দখল করে নেয়। এগুলি আমাদের অভিজ্ঞতা, আমরা আশা করি এই অভিজ্ঞতাগুলির পুনরাবৃত্তি হবে না। ইনশাল্লাহ আমাদের যেহেতু আপনারা জানেন সিটি কর্পোরেশনের মেয়র প্লাস অন্যান্য কাউন্সিলর এরা হলো জনপ্রতিনিধি, ওনাদের একটা স্ট্রেংথ আছে, ওই স্ট্রেংথটাকে কাজে লাগিয়ে আমরা আগাচ্ছি। আপনি যেটা বললেন যে শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম, শর্ট টার্মটা আপনাকে এক্সপ্লেন করলাম আসন্ন বর্ষা মৌসুমকে কেন্দ্র করে। আর আমাদের মিড টার্ম আর লং টার্ম প্ল্যানটাও আমরা অলরেডি কাজ হাতে নিয়েছি। এই কাজ হাতানোর পর আমরা টেকসই প্লাস লং টার্ম যেন এই কাজটা থাকে, যেটা বললেন যে আগে অনেক উচ্ছেদ করার পর এটা সাস্টেন করে না, বাট এবার যেটা হতে যাচ্ছে যেহেতু জনপ্রতিনিধিরা এর সাথে সম্পৃক্ত হয়েছে, ইনশাল্লাহ আমরা একটা সাকসেসফুল একটা খাল এই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সবাইকে উপহার দিতে পারবো বলে আমরা আশা করছি। কথা জানতে চাই যে কোনো ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছে কিনা? আজকে যে আমরা অপারেশন করলাম আপনারা জেনে খুশি হবেন যে আমাদের স্থানীয় যে আমাদের কাউন্সিলর ছিলেন, স্থানীয় জনপ্রতিনিধি মহিলা কাউন্সিলরও ছিলেন, আমাদের স্থানীয় আমাদের যে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের সবাই ছিলেন, এরা সকলেই প্লাস অন্যান্য গণ্যমান্য যারা জনপ্রতিনিধি লোকজন ছিল সবাই ছিলেন। আপনারা জেনে খুশি হবেন যে এরাই কিন্তু আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে, আমরা কোনো ধরনের প্রতিরোধের সম্মুখীন হয়নি। প্লাস এলাকাবাসীর থেকে এটাকে খুবই স্বাগত জানানো হয়েছে। আপনারা দেখেছেন যে এই যে আজকে যেমন উচ্ছেদ করলাম, এটা কিন্তু আজ থেকে 12 বছর আগে কেয়ারটেকার গভর্নমেন্টের সময় করা হয়েছিল, আর কখনোই করা হয়নি। তাই আমরা আশা করছি পর্যায়ক্রমে আমরা এভাবেই খালগুলোকে উদ্ধার করে আমরা টেকসই মানসম্মত এবং উন্নত মানের একটা খাল আমরা এখানে করব। প্লাস উচ্ছেদ অভিযান করে এখানে আমাদের মাননীয় মেয়র মধ্যে যেটা বলতে চাচ্ছেন যে এখানে খাল খনন হবে, খালের পারে ওয়াকওয়ে থাকবে, পাশে যদি জায়গা থাকে জায়গার পাশে আমরা একটু সাইকেল লেনের পরিকল্পনা আমাদের মেয়র মহোদয় দিতে বলেছেন আমাদেরকে। এমনভাবে আমরা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট সব ইতিমধ্যেই কাজ হাতে নিয়েছি। আমাদের একটু সময় লাগবে প্ল্যানিংটা করতে, কারণ আগে যে প্ল্যানিং ছিল এখানে এই ধরনের অনেকগুলো প্ল্যানিং ছিল না, এই ধরনের কাজ ছিল না। আমরা যেটা চাচ্ছি যে একটু সময় দিয়ে পরিকল্পনা করে পরিকল্পনা মোতাবেক কাজগুলো আগাইতে, এরই আজকে কাজটা শুরু হলে ইনশাল্লাহ আপনারা এর সুফল খুব তাড়াতাড়ি দেখতে পাবেন। হয়তো আগামী 6 থেকে 8 মাসের ভিতরে আপনারা দেখতে পাবেন যে এখানে পরিকল্পনা আসলে এই ক্ষেত্রে খুবই প্রয়োজন, কারণ আমরা দেখেছি পৃথিবীর অনেক দেশে এই ধরনের খালের মাল্টিপল ইউজ আছে, শুধুমাত্র পানি নিষ্কাশনের জন্যই না। এবং আপনি যেটি বলছিলেন ওয়াকওয়ে করা, মানুষের অ্যাক্সেসিবিলিটি যত বাড়ানো যাবে ততই কিন্তু সাস্টেইনেবিলিটিটাও বাড়বে বলে মনে হয়। আসলে মাল্টিপল ইউজ যেটা হলো নদীর পাড় দিয়ে হাঁটা, প্লাস এখানে সাইকেল যদি জায়গা থেকে সাইকেল করা, গাছ লাগানো, এই ধরনের আমরা বিদেশের অনেক জায়গায় দেখেছি যে খাল পাড়ে লোকজন বসবে বিকালবেলা একটু ওই ধরনের পরিকল্পনায় আমরা আগাচ্ছি। প্লাস মেন যে প্রবলেম ঢাকা শহরের এই খালে কিন্তু সমস্ত আবর্জনা ফেলা হয়, এ ব্যাপারে আমরা কার্যকরী ব্যবস্থা নিচ্ছি যাতে আবর্জনা কেউ না ফেলে। প্লাস যত লাইন আছে স্টোরেজ লাইন এগুলোকে এখানে কানেক্ট করা হয়েছে, যে ব্যাপারে আমরা কাজ করছি। যোগ দেওয়ার জন্য প্রতিষ্ঠার
৭৩ বছর পার করে ৭৪-এ পড়ল ছাত্রলীগ। স্বাধীনতার পর ৭১ ও ৭৫-এ ঘাতকের বিচার ত্বরান্বিত করাকেই সংগঠনটির বড় অর্জন বলে মনে করছেন সাবেক নেতারা। বর্তমান নেতারা ব্যর্থতা হিসেবে দেখছেন স্বাধীনতা বিরোধী ও ধর্ম ব্যবসায়ীদের উৎখাত করতে না পারা, যুদ্ধাপরাধ ও জঙ্গিবাদী সংগঠন নিষিদ্ধ করে এখনও ধর্মনিরপেক্ষ মূল্যবোধ প্রতিষ্ঠা করতে না পারাকে। এ নিয়ে কথা বলতে রাজধানীর ফার্মগেট থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি HM বদিউজ্জামান সোহাগ। সোহাগ, ৭৩ বছর অতিক্রম করে ৭৪-এ পা দিল ছাত্রলীগ। এই সময়ে এসেও আমরা সাংগঠনিক অনেক বিষয় নিয়ে প্রশ্ন শুনি, বিশেষ করে অনেক কমিটি এখনো পর্যন্ত ঠিকমতো ঘোষণা করা হচ্ছে না। এরকম একটা ঐতিহ্যবাহী সংগঠনের জন্য এই ধরনের বিষয়গুলি কতটা মনে করেন যে গ্রহণযোগ্য? ধন্যবাদ। দেখুন, ছাত্রলীগ আসলে একটি বৃহৎ ছাত্র সংগঠন এবং এটি বিভিন্ন কারণে আসলে এই সাংগঠনিক যে ক্রাইসিস গুলো সেগুলো তৈরি হয়। আমরা দেখেছি যে এর পূর্বে 1-11-এর সময় আমাদের সাংগঠনিক কর্মকাণ্ডে কিছুটা ব্যত্যয় ঘটেছিল। ঠিক তেমনি ভাবে বর্তমান সময় আমাদের কোভিড-19-এর কারণেও কিছু সাংগঠনিক দুর্বলতা তৈরি হয়েছে, বা এর পূর্বেও আমাদের সংগঠনের কেন্দ্রীয় কমিটি নতুন করে করা হয়েছে, সেক্ষেত্রেও কিছুটা সময় চলে গেছে আর কি। তা আমি মনে করি না যে সাংগঠনিক দুর্বলতা রয়েছে, কারণ তৃণমূল পর্যায়ে আমাদের সংগঠনের কিন্তু শক্তিশালী কমিটি রয়েছে এবং আমরা মনে করি যে বর্তমান কমিটি এই কাজগুলো তারা শুরু করেছে এবং এটি খুব দ্রুত তারা সম্পন্ন করলে, ইতিমধ্যে আমরা তারা দেখেছি যে প্রেস রিলিজের মাধ্যমে ঢাকা থেকে কয়েকটি কমিটি দিয়েছে। আমি মনে করি যে তারা আমাদের অনলাইনে কনফারেন্সের মাধ্যমেও কিন্তু তারা কমিটি করতে পারে তৃণমূল পর্যায়ে। তাহলে আমি মনে করি যে সাংগঠনিক যে স্থবিরতার কথা বলা হচ্ছে সেটা কিন্তু কাটিয়ে ওঠা সম্ভব হবে। এছাড়াও আমরা দেখেছি যে এই কোভিড-19-এর সময় ছাত্রলীগ কিন্তু বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ড, বিভিন্ন ধরনের হিউম্যানিটেরিয়ান অ্যাক্টিভিটিস নিয়ে তারা কিন্তু রাজপথে তারা কিন্তু সক্রিয় ছিল। অবশ্যই অনেক ধান কাটার ক্ষেত্রে কৃষকের পাশে ছিল এই মহামারীর সময়ে, সেগুলি প্রশংসিত যেমন হয়েছে। কিন্তু একটা বিষয় একটু জানতে চাই যে অনেক সময়ই ছাত্রলীগ নিয়ে নানান ধরনের প্রশ্ন ওঠে। এই প্রশ্নগুলির ক্ষেত্রে সাবেক নেতাদের কি ভূমিকা থাকে যেন এই ধরনের প্রশ্ন না ওঠে? না, দেখুন, আমরা পরামর্শ দিতে পারি। ছাত্রলীগের বর্তমান নেতৃত্ব যদি মনে করে যে সিনিয়রদের কোনো তাদের অভিজ্ঞতার আলোকে কোনো পরামর্শ তাদের প্রয়োজন হয়, তাহলে তারা সেই পরামর্শটা চাইলেই শুধু আমরা দিতে পারি। এছাড়া আমাদেরকে যেচে গিয়ে ওই সংগঠনের আভ্যন্তরীণ বিষয়ে আমাদের খুব একটা কিছু করার আছে বলে আমি মনে করি না। এবং আপনি জানেন যে এখানে আমাদের বদিউজ্জামান সোহাগ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল এডিটর স্পিকে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর। বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে।